আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। আজকের এই যে আমাদের এই লাইভটির টপিক অলরেডি আপনারা অনেকে জানেন। ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম, আ প্রবলেম সলভিং এর যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো নিয়ে আজকে একেবারেই আমরা বিগিনার থেকে, অর্থাৎ একেবারেই হোয়াট ইস ডিএসএ, আ ডিএসএ টা কেন দরকার, কোথায় থেকে শুরু করব, প্রবলেম সলভিংটা কি, এটা কোথায় থেকে শুরু করব, কত ওয়েতে আপনি একজন ভালো প্রবলেম সলভার হয়ে উঠতে পারেন, কিংবা প্রবলেম সলভিং স্কিলগুলো কিভাবে আপনি কতভাবে গ্যাদার করতে পারেন, এই বিগিনিং যে গাইডলাইনগুলো, এই গাইডলাইনগুলো ছাড়াও ডিএসএ নিয়ে কিংবা প্রবলেম সলভার হয়ে ওঠা নিয়ে কিংবা প্রোগ্রামিং স্কিল বাড়ানোর যে বিভিন্ন উপায়গুলো আছে, সেগুলো নিয়েও আশা করি যে আজকের এই সেশন থেকে আপনাদের সমস্ত কনফিউশন কেটে যাবে। আজকে আমাদের সাথে রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার অফ রেপ সিস্টেম নওরোজ ইরব পল। তার আরও একটা পরিচিতি আছে, হি ইজ ওয়ান অফ দ্য, আমি বলবো যে ওয়ান অফ দ্য বেস্ট প্রবলেম সলভার ইন আওয়ার সফটওয়্যার ইন্ডাস্ট্রি। দ্যাটস ওয়াই আজকে আমরা একদম এক্সপার্টের কাছ থেকেই শুনবো, এবং সেই সাথে নওরোজ ইরব পল দীর্ঘদিন ধরে নিজেও ডিএসএ এবং প্রবলেম সলভিং এগুলোর বিষয়ের সাথে ওস্তাদের সাথে সম্পৃক্ত এবং নিজেও সম্পৃক্ত। ওস্তাদের যে ডিএসএ এর ক্লাসগুলো হয়, কোড মামা জাজিং প্ল্যাটফর্মে যে প্রবলেম সলভিং এর ক্লাসগুলো হয়, সেগুলো সব একেবারেই শুরু থেকে বলা যায় নওরোজ ইরব পল নিতে 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 মুখস্থ হয়ে গেছে। এবং সেই সাথে যেহেতু ডিএস এর উপরে, প্রবলেম সলভিং এর উপরে অনেকগুলো ক্লাস নিয়ে নিয়েছে, সেই সাথে লার্নাররা অ্যাকচুয়ালি কোথায় গিয়ে ফেল করে, কোথায় গিয়ে বুঝতে সমস্যা হয়, বা লার্নারদের কিভাবে এগিয়ে যাওয়া উচিত, এই বিষয়গুলো নিয়েও নওরোজের ধারণা একেবারেই আমার থেকেও অনেক বেশি স্পষ্ট, কেননা এটার উপরেই দীর্ঘদিন ধরে নওরোজ কাজ করছে। তো আশা করি আপনারা নওরোজকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। শুরুতেই আমি জিজ্ঞেস করি, পল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি। তো সামনে ঈদ চলে আসতেছে, তো এখন তো ভালো থাকারই সময়। আপনি কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে আমার লাইফের একটা বড় প্রবলেমের একটা সহজ সমাধান খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে ওই ফ্যামিলি মার্কেটিং। তো ঈদের সময় ফ্যামিলি মার্কেটিং করতে দেখা যাচ্ছে যে মানে হিউজ একটা টাইম চলে যায়। তো আমি চিন্তা করলাম যে হচ্ছে আমি তো অফিস থেকে ফিরবো হচ্ছে 8টার সময়, 9টার সময় আবার হচ্ছে লাইভ, এরপরে আজকেই ইনশাল্লাহ ভোরে আমি মানে নামাজের আগে আমি 3টা 3:30টার সময় রওনা দিয়ে দেবো, বাড়িতে চলে যাবো আর কি, নিজেই সেলফ ড্রাইভ করে চলে যাব। তো হচ্ছে চিন্তা করলাম এই 1 ঘন্টা সময়ের ভিতরে কিভাবে মার্কেট করা যায়। আমার আমার জীবনের সব থেকে যে বড় সমস্যা ছিল, এই সমস্যাটার আজকে এমন একটা সমাধান পাইলাম। আসার সময় মনে মনে চিন্তা করলাম যে কি করা যায়। তো চিন্তা করলাম আমার সবচেয়ে বাসার কাছে কোন শোরুমটা আছে আর কোথায় হচ্ছে ম্যাচিং পাওয়া যায়, মানে ফ্যামিলি ম্যাচিং। তো ফ্যামিলি ম্যাচিং হলে কি হচ্ছে, আমার চয়েস করার জন্য আলাদা সময়, আবার ধরো আমার ওয়াইফের, আমার বাচ্চার, সবার চয়েস করার জন্য আলাদা আলাদা কোনো স্কোপ নাই, একটাই চয়েস। তাহলে যেহেতু একটা চয়েস, সময় লাগতেছে কম, আবার ধরো হচ্ছে কাপড়ও যেহেতু সব এক, সো বারবার কোন কাপড়টা ভালো কোন কাপড়টা খারাপ এটারও টাইমটা সেভ হয়ে গেল। তারপরে হচ্ছে কার গায়ে কোনটা হবে না হবে সেইটাও হয়ে গেল। তো দেখা যাচ্ছে যে আজকে আমি 15 থেকে 16 মিনিটের মধ্যে, 20 মিনিটের মধ্যে পুরো ফ্যামিলির মার্কেটিং করে 8টার সময় গেছি, আমি 8:30টার মধ্যে বাসায় ফিরে আসছি। তার মানে আমার লাইফের সব থেকে বড় প্রবলেমটা আজকে আমি সলভ করছি। তো যাই হোক, আমরা লার্নারদের প্রবলেম সলভ করবো আজকে। তো মাশাআল্লাহ। নওরোজ, আপনি যদি আপনার পরিচয়টা একবার ছোট্ট করে দিতেন, আমাদের যারা অডিয়েন্স আছে তারা ছোট করে যদি আপনার মুখে আপনার পরিচয়টা শুনতেন। জি ভাই, অবশ্যই। আমি নওরোজ ইরব পল। আমি হচ্ছে বেশ কিছুদিন ধরেই রিপ সিস্টেমসে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আর আমার আরেকটা পরিচয় হচ্ছে ওস্তাদের, আমি হচ্ছে কোড মামা ইনস্ট্রাক্টর, সবাই আমাকে ডাকে। বেসিক্যালি কোড মামাতে প্রবলেম সলভিং রিলেটেড ক্লাসগুলো আমি নিয়ে থাকি অলমোস্ট ম্যাক্সিমাম ব্যাচেই। আর আমার জব এক্সপার্টাইজে মোস্টলি আমি চ্যাট সিস্টেমস, অডিও কল, ভিডিও কল নিয়ে কাজ করে থাকি। ওগুলো ম্যাক্সিমাম মানুষজন জানে না। তো দ্যাটস এ শর্ট ইন্ট্রোডাকশন ফর মি। ওকে, ব্যাক স্টেজে তয়বা আপু আছেন। তয়বা আপু, আমাদেরকে কি এরকম ভার্টিক্যাল করে দেওয়া যায়? ভার্টিক্যাল যে লেআউটটা আছে। ওকে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ আপু। এইবার ঠিক আছে। ওকে, এইবার আমরা হচ্ছে প্রবলেম সলভ করার জন্য প্রবলেমের মাস্টারকে বড় করে দেখতে পাচ্ছি স্ক্রিনে। ওকে, আমরা যদি শুরুতেই বলি যে একজন লার্নার
এই যে ডিএসএ, ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম, ওকে, আমরা যে এই শব্দটা শুনি, হোয়াট ইজ দিস? আমি যদি একেবারেই ধরলাম আমি কিছু জানি না, যে আমি একেবারেই 0.0 বিগিনার, হয়তোবা আজকে আমার জীবনের প্রথম কোডটা আমি লিখছি, আমি যদি একেবারে সহজ করে বুঝতে চাই যে হোয়াট ইজ ডিএসএ এবং এটা কেন আমাদের শেখা উচিত, প্রথম প্রশ্ন, হোয়াট ইজ ডিএসএ? একেবারে সহজ, এত সহজ একটা সংজ্ঞা হবে যেন যে কোনোদিন কোড লেখেনি সেও যেন বুঝতে পারে যে হোয়াট ইজ ডিএস। ওকে, তাইলে ডিএস এর ফুল মিনিং কি? ডেটা স্ট্রাকচারস এন্ড অ্যালগরিদমস। তো আমরা বুঝতেই পারতেছি যে এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডেটা স্ট্রাকচার, একটা হচ্ছে অ্যালগরিদম। একটা একটা করে যদি আমি চিন্তা করি যে ডেটা স্ট্রাকচার জিনিসটা কি, তো স্ট্রাকচার মানে হচ্ছে যে কোনো কিছুকে গুছায় রাখা। তো ডেটা স্ট্রাকচার মানে আমরা যদি ডেটাকে গুছায় রাখি তাইলে সেটা ডেটা স্ট্রাকচার। এখন আমরা যখন কোনো একটা প্রবলেম সলভ করতে যাই তখন হচ্ছে কোন ভাবে গুছায় রাখলে আমার কাজটা সহজ হবে, এটাই ডেটা স্ট্রাকচার। এখানে অ্যাকচুয়ালি মানে ডেটা স্ট্রাকচার কোনো স্পেসিফিক কিছু নাই যে এই ডেটা স্ট্রাকচার ভালো ওই ডেটা স্ট্রাকচার খারাপ। আমাদেরকে মোটামুটি কমন কিছু ডেটা স্ট্রাকচার শিখে রাখতে হবে যাতে যখন যেই সিচুয়েশনে যেটা কাজে লাগে সেটা করা যায়। আমি যদি একটা উদাহরণ দিই, যেমন ধরেন আমরা মানি ব্যাগে যখন টাকা রাখি তখন আমরা সবচেয়ে বড় নোটটা পিছনে রাখি, সবচেয়ে ছোট নোটটা সামনে রাখি। তো আমরা যদি 20 টাকা রিক্সা ভাড়া দিতে যাই আমরা সামনে থেকেই 20 টাকা খুঁজে বের করে দিয়ে দিই। আবার আমরা যখন একটা জুতা কিনতে যাই তখন আমরা সামনে থেকে খোঁজা শুরু করি না, পিছন থেকে খুঁজি। এই যে স্ট্রাকচার করে রাখছি লাইফটা ইজি হয়েছে। আবার অনেকে করে কি যে ব্যাগের ভিতরে এই চিপায় একটা 100 টাকার নোট, ওই চিপায় একটা 200 টাকার নোট রাখছে, ওনার কিন্তু বের করতে একটু টাইম লাগে। তো এভাবে আমরা যখন প্রবলেম সলভিং এর টাইমে যদি ডাটাগুলো গুছায় রাখি তাইলেই সেটা হচ্ছে ডেটা স্ট্রাকচার, যাতে আমাদের কাজটা ইজি হয়। এটা গেল ডেটা স্ট্রাকচারের পার্ট, আমরা জাস্ট গোছানোর কাজটাই স্ট্রাকচারিং, ডেটা স্ট্রাকচারিং। আর অ্যালগোরিদম কি জিনিস? অ্যালগোরিদম মানে হচ্ছে সোজা বাংলায় যদি বলি রেসিপি। ইউটিউবে যে আমরা বিভিন্ন রেসিপি দেখি যে ইলিশ মাছ কিভাবে রান্না করতে হয়, তো অ্যালগোরিদমও হচ্ছে সেটাই, যে আচ্ছা ঠিক আছে আমার কাছে একটা অ্যারে আছে, এটা কিভাবে সর্ট করতে হয়। সেটা সর্ট করার অনেক রকম আছে, ইলিশ যেমন ভাজি করা যায়, ভুনা করা যায়, সর্টিংও এরকম হচ্ছে, মার্ট সর্ট করা যায়, কুইক সর্ট করা যায়। তো এই অ্যালগোরিদম মানে হচ্ছে যে একটা স্পেসিফিক টেকনিক। এখন এটা শুনে এত ভয় পাওয়ার কিছু নাই যে আচ্ছা ডেটা স্ট্রাকচারে তো অনেক ডেটা স্ট্রাকচার আছে, অ্যালগোরিদম অনেক আছে। বেসিক্যালি কিছু কমন ডেটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদম শিখলে সেটা আমরা অনেক জায়গায় কাজে লাগাতে পারবো, এবং সেটা আস্তে আস্তে শেখার সুযোগ আছে, প্রথম চান্সে সব শিখতে হয় না। ওকে, এইখানে যদি আমরা বলি যে ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমের যে বিষয়গুলা, এই বিষয়গুলা আমরা তো কেউ ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখছি, কেউ ব্যাক এন্ড ডেভেলপমেন্ট শিখছি, কেউ আমরা কমপ্লিটলি ওয়েবের দিকে আছি, কেউ কমপ্লিটলি মোবাইলের দিকে আছি। তো এইটা আমি যদি বলি একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারের লাইফটাকে কিভাবে ইজি করবে, বা ব্যাক এন্ড ডেভেলপারের লাইফটাকে ইজি করবে, সবার কি দরকার আছে বা কেন দরকার অ্যাকচুয়ালি? ওকে, ডেটা স্ট্রাকচারস এন্ড অ্যালগোরিদমস হচ্ছে কম্পিউটারের মানে একদম ফান্ডামেন্টাল একটা জিনিস। এইটা অ্যাকচুয়ালি ইউনিভার্সাল। এই ডেটা স্ট্রাকচারস এন্ড অ্যালগোরিদমস জিনিসটা এমন যে এটা ফ্রন্ট এন্ড ডেভেলপারও লাগবে, ব্যাক এন্ড ডেভেলপারও লাগবে, এটা অনেক সময় হচ্ছে ডেভঅপসেরও লাগে। এটা অ্যাকচুয়ালি ইউনিভার্সাল জিনিস। এটা অ্যাকচুয়ালি আপনাকে একটা সুপার পাওয়ারের মতো দিবে, যেটা আপনি সব জায়গায় কাজে লাগাতে পারবেন। আপনি যখন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করতেছেন তখন হয়তো বা আপনার কাছে একটা এপিআই থেকে ডাটা আসছে, সেটা হয়তো বা সর্টেড না। এখন ওই ডাটাটার নেচার দেখে আপনাকে ডিসাইড করতে হবে যে সেটা কোন সর্টিং অ্যালগোরিদম ইউজ করলে ভালো হয়। আবার হয়তোবা আপনার কাছ থেকে একটা এপিআই থেকে ডাটা আসছে, তো সেই ডাটাটাকে আপনার কোনো একটা জায়গায় দেখাতে হবে, কিন্তু সেখানে হয়তোবা স্ট্যাক ডাটা স্ট্রাকচারটা ইউজ করলে আপনার কাজটা ইজি হয়। আপনি অ্যারে নিয়ে করতে পারেন কিন্তু আপনার কাজটা কষ্ট হবে, বাট আপনি যদি স্ট্যাকে সাজায় রাখেন তাহলে ইজি হয়। সেম গোজ টু ব্যাক এন্ড ডেভেলপমেন্ট। ব্যাক এন্ডে আপনি হচ্ছে একটা থ্রেড রান করলেন, ওই থ্রেডের ভিতরে আপনাকে হয়তোবা একটা ম্যাপ রেখে ওই ম্যাপের ভিতরে হয়তোবা অনেক কাজ করতে হবে। যেমন আমি যখন চ্যাট অ্যাপ্লিকেশনসে কাজ করি তখন আচ্ছা আমি যদি মানে জেনারেল অ্যাপ্লিকেশনের কথা বলি, ব্যাক এন্ডে তো অ্যাপ্লিকেশনে অনেকগুলা পোর্ট ওপেন হতে পারে। তো আমরা বিভিন্ন পোর্টের জন্য একটা ম্যাপ ডেটা স্ট্রাকচার রাখি, যে আচ্ছা এই পোর্টে এই ইউজার কানেক্টেড, ওই পোর্টে ওই অ্যাপ্লিকেশন কানেক্টেড। তখনও কিন্তু আমাদের ডেটা স্ট্রাকচারস এন্ড অ্যালগরিদমস লাগতেছে। তো এই জিনিসটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল জিনিস, যেটা সবার শেখা উচিত। ডেভেলপার হিসেবে সবাইকে সেটা হচ্ছে উন্নতি করার একটা সুযোগ দিবে। এটা ছাড়া যে আপনি ডেভেলপার হতে পারবেন না, ব্যাপারটা এরকম না। আপনি আলটিমেটলি ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমস আপনি না চাইলেও শিখে যাবেন, কিন্তু আপনি হয়তো বা নামগুলো জানবেন না। সো জেনে শেখাই ভালো। রাইট। আচ্ছা, এই জায়গায় যদি আমরা আরেকটা কনফিউশন আমাদের লার্নারদের ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমার একটা ভালো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগে শেখা জরুরি, না সরাসরি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার আগেই আমার ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম নিয়ে স্টাডি করা জরুরি?
কোনটা আসলে আগে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স গুলো শেখা আগে না ডিএসএটা শেখা আগে? ওকে, তো ডিএসএ তো অ্যাকচুয়ালি শিখতে গেলে আমাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতেই হবে। এখন আমি ডিএসএ চাইলে আমি খাতায়ও করতে পারি, তাই না, যে আচ্ছা আমি স্ট্যাক আঁকলাম, কিউ আঁকলাম, বাট আমাকে তো সেটা প্রোগ্রামিং করে ইউজ করতে হবে। তো সে কারণে একটা অন্তত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব ভালো মতো শেখা উচিত। এখন আপনি এমনও করবেন না যে হচ্ছে আচ্ছা আমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ভাই যেহেতু বলছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগে শিখি, তা আমি হচ্ছে 3-4টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একসাথে শিখছি, তাহলে খিচুড়ি পাকা যাবে। যে কোনো একটা, সেটা যেটাই হোক, পাইথন হতে পারে, জাভাস্ক্রিপ্ট হতে পারে, সি প্লাস প্লাসও হতে পারে, আপনার ডিফিকাল্টি অনুযায়ী কোনটা কাজে দিবে সেটা আপনার ইচ্ছা। কিন্তু যেটাই শেখেন একটা ভালো মতো শিখবেন, তারপর ডিএসএ শেখা শুরু করবেন। একবার ডিএসএ শিখে ফেললে সেই ডিএসএটা আপনি অন্য আরো 10টা ল্যাঙ্গুয়েজে কাজে লাগাতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আচ্ছা, প্রথমে একটা প্রোগ্রামিং এই ল্যাঙ্গুয়েজ এই ভালো জায়গাতে আমরা সময় শুনি আমাদের প্রবলেম সলভ করার যে কালচারটা, এই কালচারটা কিন্তু সি প্লাস প্লাসে সব থেকে আমি বলবো বেশি, জাভাতেও বেশি। এই কালচারটা আমাদের সি প্লাস প্লাসে বেশি গড়ে উঠছে, জাভাতে বেশি গড়ে উঠছে। মানে যেগুলো হচ্ছে একেবারেই আমি বলবো যে সেই প্রবীণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের একাডেমিক ভাবে সিএসসি সিলেবাসে ছিল, একাডেমিক ভাবে ইঞ্জিনিয়ারিং এর সিলেবাসেও কিন্তু সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা একেবারে দেখবা যে ট্রিপলিতেই বলি বা মেকানিক্যালি বলি বা সিএসসিতেই বলি, খুবই কমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এখানে কি এরকম কোনো বিষয় আছে যে আমি সি প্লাস প্লাস দিয়ে যদি আমি প্রবলেমগুলো সলভ করি বা প্র্যাকটিস করি, সেক্ষেত্রে আমার লার্নিংটা বেশি হবে, কিন্তু যদি আমি জাভা স্ক্রিপ্ট দিয়ে করি তাহলে আমার লার্নিংটা কম হবে? আমি যদি লার্নিং এর বেনিফিট চিন্তা করি, তাহলে এখানে কি আসলেই কোনো পার্থক্য আছে? আমার মনে হয় এরকম কোনো পার্থক্য নেই। কারণ নর্মালি হ্যাঁ, এই জিনিসটা যে প্রবলেম সলভিং এর এরিয়াতে দেখা যায় যে ঢুকলে সি প্লাস প্লাস এর আধিক্য সবচেয়ে বেশি থাকে, তারপর সেকেন্ড আধিক্য হয়তো বা জাভার থাকে। বাট আমরা যদি হচ্ছে বিগ টেকের ইন্টারভিউ গুলোর দিকে তাকাই, তাহলে কিন্তু ম্যাক্সিমাম মানুষজন পাইথন ইন্টারভিউ দিতে পছন্দ করে। তো এখানে অ্যাকচুয়ালি কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা নাই। তো যে যদি আমাদের টার্গেট থাকে যে আমরা ডেটা স্ট্রাকচার শিখবো, অ্যালগরিদম শিখবো, তাহলে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের কমফোর্টেবল। যদি আমার মনে হয় যে আমার পাইথন ইজি লাগতেছে, পাইথনই করি। যে আমি জাভাস্ক্রিপ্ট অলরেডি শিখতেছি, আমি মার্ন শেখা শুরু করছি, আমার কোনো দরকার নেই সি প্লাস প্লাসে যাওয়ার, আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রবলেম সলভিংটা শিখি। শিখলে সেটা আমার যদি অন্য ল্যাঙ্গুয়েজে কাজ করার প্রয়োজন পড়ে, আমি যখন ডেভেলপার হয়ে যাব তখন আমাকে হয়তো বা রাস্ট শিখে কাজ করতে হবে, হয়তো বা গো শিখে কাজ করতে হবে। তখন আমার সেই ডিএসএর নলেজটা ডিরেক্টলি কাজে দিবে, এবং সেটা শেখার অবশ্যই সুযোগ দিয়ে দেয়, এমন না যে সুযোগ দেয় না। তো ল্যাঙ্গুয়েজের চিন্তা না করে যে ল্যাঙ্গুয়েজ কমফোর্টেবল সেটাতে স্টিক করে আমাদের হচ্ছে ডেটা স্ট্রাকচারস এন্ড অ্যালগরিদম শেখাটার উপর মনোযোগ দেওয়া উচিত। তার মানে আমরা বুঝতে পারলাম যে ডিএসএ যে আমার প্র্যাকটিক্যাল কাজে লাগবে বা আমার স্কিল ডেভেলপমেন্টের জন্য যে আমি ডিএসএ শিখবো, সেটা অ্যাকচুয়ালি কোনো ল্যাঙ্গুয়েজ মানে ডিপেন্ডেন্ট না। এটা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট বিষয়। আমি যেই স্ট্যাকে কাজ করছি, কেউ যদি মার্ন স্ট্যাকে কাজ করে তাহলে নিশ্চয়ই তার জাভা স্ক্রিপ্ট হচ্ছে প্রধান হাতিয়ার, অর্থাৎ তাকে ডিএসএটা প্র্যাকটিস করতে হবে অবশ্যই জাভা স্ক্রিপ্টে, যেটা করবে কি তার পরবর্তী লার্নিংয়েও কাজে লাগবে, সোজা কথা লার্নিংয়েও কাজে লাগবে, এবং পরবর্তীতে সে যখন ফ্রন্ট এন্ডে কাজ করবে বা ব্যাক এন্ডে কাজ করবে, কাজের সময়ও তার ওই জিনিসগুলোই ঘুরে ঘুরে কাজে লাগবে। সেক্ষেত্রে আমি বলবো যে একেবারেই ম্যাক্সিমাম ডিএস এর যে বেনিফিটটা, সেই বেনিফিটটা তখন সে রিসিভ করতে পারবে। আবার কেউ যদি ফ্লাটারে কাজ করে, তাহলে নিশ্চয়ই সে ডার্টে যদি এই প্রবলেমগুলো সলভ করে বা এই বেসিকগুলো যদি ডার্টে প্র্যাকটিস করে, তাহলে ওইটার সরাসরি তার ফ্লাটার ডেভেলপমেন্টে গিয়ে হিট করবে। ওকে ফাইন, তাহলে এইখান থেকে আমি আশা করি আমাদের অডিয়েন্সদের বেশ কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা যদি শুনি যে আমরা কি এরকমটা করতে পারি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাও শিখছি, বেশ ভালো কথা, কারণ ল্যাঙ্গুয়েজ শিখতে যে অনেক বেশি দিন সময় লাগে তা কিন্তু না। একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আমরা ওভারঅল বেসিক যে সিনট্যাক্স গুলো আছে সেগুলো যদি আমরা শিখে আমরা অ্যাকচুয়ালি কোন স্টেজে গিয়ে, আমার লার্নিং এর কোন স্টেজে গিয়ে আমি ডিএসএ শুরু করব। লার্নিং এর তো একটা স্টেজ আছে, রাইট? যে আমি এরকম কি করব যে ডে ওয়ান থেকেই আমি প্রবলেম সলভিং শুরু করলাম, এরকমটা কি? বা হচ্ছে আমি কি এরকম করতে পারি যে ল্যাঙ্গুয়েজ শিখতেছি, বেশ ভালো কথা, বাট প্যারালালি আমি ডিএস এর বিষয়গুলো নিয়েও ঘাটাঘাটি শুরু করলাম। আবার এরকমও হতে পারে যে আমি আগে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটাই ভালো করে শিখলাম, দেন তারপরে ডিএসএ তে জাম্প করলাম। এখানে আপনার পরামর্শ কোনটা লার্নারদের জন্য, প্যারালাল, আগে অথবা পরে? ওকে,
আমি বলবো যে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত প্রথমে, বাট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিন্তু ফিচার্সের শেষ নাই, এইটা আবার একটা অনেক বড় ব্যাপার। তো আমি বলবো যে ডেটা স্ট্রাকচারস এন্ড অ্যালগোরিদমস এর নলেজটা একটু ডিলে করে যদি প্র্যাকটিস করি, যে কিছুদিন প্রোগ্রামিংটা প্র্যাকটিস করে সেটার কিছু বেসিক টপিক একদম ঝাঁঝরা করে ফেললাম, যেমন ডেটা টাইপস, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে কিভাবে, ম্যানেজ করে কিভাবে, তারপর কিছু কমন জিনিস যেমন অ্যারে, তারপর লুপ, তারপর ইফ এলস, মানে স্ট্রাকচার প্রোগ্রামিং এর যে জিনিসগুলা, কিছুটা ওপি যদি আমরা শিখে নিতে পারি, এই কয়টা জিনিস শেখার পর আমরা যদি প্রবলেম সলভিং এ ঢুকে পড়ি, তাহলে হচ্ছে আমাদের কাজটা ইজি হবে। এখন ল্যাঙ্গুয়েজের কিন্তু ভিতরে শেষ নাই, যে ভিতরে রেফারেন্সেস থাকতে পারে, প্রোটোটাইপ থাকতে পারে, পয়েন্টার থাকতে পারে। এখন এত জিনিস শিখে যদি আমি ডাটা স্ট্রাকচারে ঢুকতে চাই, তাহলে হচ্ছে হয়তো বা আমাদের মোটিভেশনটা হারায় যাবে। তো আমি রাইট, বলবো যে হচ্ছে হ্যাঁ, রাইট। অবশ্যই হারায় যাবে, এটা ধরে রাখা সম্ভব না। তো সে কারণে আমাদের অবশ্যই এই কয়েকটা জিনিস শিখতে হবে। ভ্যারিয়েবল এন্ড ডেটা টাইপস, এটা হচ্ছে প্রথম। ইফ এলস ল্যাডার জিনিসটা, তারপর হচ্ছে লুপ, তারপর অ্যারে। এই চারটা শেখার পর আমি যদি ডিএসএ শেখা শুরু করি, তাহলে আমার শেখাটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। রাইট, এখান থেকে আমাদের অডিয়েন্সরা মনে হয় একটা ক্লিয়ার মেসেজ পেয়ে গেছেন যে প্রোগ্রামিংটা কত দূর শেখার পরে বা কোন স্টেজ থেকে আপনার ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদমটা শুরু করা দরকার। অনেকের ভেতরে এরকম কনফিউশন থাকতে পারে যে হচ্ছে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আগে অনেক ভালো করে শিখবো, তারপরে আমি ডিএসএ শেখা শুরু করব। এটাও আসলে খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। আবার প্রোগ্রামিং না শিখে যে আমি শুরু করে দিলাম খাতা কলমে, ওইটাও বুদ্ধিমানের কাজ হবে না। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যেই বেসিক বিষয়গুলো আছে, ভ্যারিয়েবল কি, ডেটা টাইপ কি, কন্ডিশন কি, স্টেটমেন্ট গুলো কিভাবে কাজ করতেছে, একটা ফাংশন কিভাবে কাজ করতেছে, একটা অ্যারে কিভাবে কাজ করতেছে, একটা লুপ কিভাবে কাজ করতেছে, একটা অবজেক্ট কিভাবে কাজ করতেছে, এই যে ফান্ডামেন্টাল বিষয়গুলো আছে, এইগুলো শেখার পরে দেন এরপরে ডিএসএ বা প্রবলেম সলভিং এর এই বিষয়গুলো, এগুলো হচ্ছে লাইফ টাইমের বিষয়। লাইফ টাইম মানে হচ্ছে আমি একদিনেই যে শিখে শেষ করে ফেললাম, বা প্রবলেম আমি আজকেই শুধু সলভ করলাম, 3 মাস প্রবলেম সলভ করে আমি প্রবলেম সলভিং এর একটা কোর্স করলাম, কিন্তু তারপরে আর কোনোদিনই কিছু করলাম না, তাহলে এই বিষয়টা আসলে এরকম না। এটা কন্টিনিউয়াস একটা বিষয়। যেরকম মানুষ হিসেবে বেঁচে থাকতে গেলে আপনাকে প্রতিদিন একটু একটু পানি খাইতে হবে, ভাত খাইতে হবে, দৌড়াইতে হবে, ঘুমাইতে হবে। তো একজন ওয়েব ডেভেলপারের বা একজন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপারের বা একজন সফটওয়্যার ডেভেলপারের প্রতিদিনের কাজই হচ্ছে এইগুলা নিয়ে ঘুরে ফিরে কাজ করা। সো এইটাকে আমাদের হ্যাবিটের ভেতরে আমাদেরকে নিয়ে আসতে হবে, বা আমাদের মাইন্ডসেটটাকে এইভাবে রাখতে হবে যে আমি 3 মাস ধরে অনেকগুলো প্রবলেম সলভ করলাম, তার মানে আমি প্রবলেম সলভার হয়ে গেলাম, বিষয়টা এরকমও না। বা আমি 2 মাসে আমি ডিএসএ সব মুখস্থ করে ফেললাম, এরপরে আর আমি কোনো কাজেই কোনো কিছুকে লাগাইলাম না, এটাও না। এটা হচ্ছে ডে টু ডে। আচ্ছা, এখন এই যে ডে টু ডে একটা কথা বললাম আমি, যেটা প্রতিদিনের বিষয়। এখন লার্নারদেরকে এখানে মোহাম্মদ ইকবাল হোসেন ভাই একটা প্রশ্ন করেছেন, খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন ইউটিউব থেকে। মোহাম্মদ ইকবাল হোসেন ভাই বলেছেন, ওয়েব ডেভেলপমেন্টের জন্য প্রবলেম সলভিং এর পিছনে কি পরিমাণ সময় দেওয়া উচিত? আমি যদি এটাকে একটু বলি, এই প্রশ্নটাকেই যদি একটু সহজ করে বলি, যে এই যে আমি বললাম ডে টু ডে, মানে প্রতিদিনই তো আমরা এগুলোর ভেতরেই থাকি, রাইট? তো সেক্ষেত্রে এই প্রবলেম বা ডিএস এর যে পিছনে, এই পিছনে কি পরিমাণ সময়, মানে আমি যদি বলি যে আমি ডেইলি 6 ঘন্টা প্রোগ্রামিং করি, বা আমি 6 ঘন্টা এটা নিয়ে থাকি, তাহলে এর মধ্যে কতটুকু সময় স্পেসিফিক ভাবে আমি এটার জন্য দিব, বা এটা কালচারটা করবো আমি? ঠিক আছে, তাহলে এইটা যদি আমি একটু চিন্তা করি, আমরা যদি একটা রোড ম্যাপের মতো চিন্তা করি, বা আমি হচ্ছে বলতে পছন্দ করি যে হচ্ছে আপনার প্রোগ্রামিং এর বয়স কত, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। যে আপনার ধরেন প্রোগ্রামিং এর বয়স হচ্ছে ধরেন এখন 0, তাহলে আপনি ডেটা স্ট্রাকচার পড়ে কিছুই বুঝবেন না। তো আপনার প্রথম 1 মাস যখন আপনি ল্যাঙ্গুয়েজটা শিখতেছেন, তখন আপনার ডাটা স্ট্রাকচার, প্রবলেম সলভিং এগুলার পিছনে টাইম দেওয়া উচিত 0%। আপনি যতক্ষণই চিন্তা করেন সেটা হচ্ছে 0%। আচ্ছা, তারপর থেকে আপনি আস্তে ধীরে শেখা শুরু করবেন। এখন প্রথম দিকে আপনার ডেটা, আপনার ধরেন যে ডিসাইড করলেন যে ঠিক আছে, আমার মোটামুটি শেখা হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, এখন আমি একটু ডেটা স্ট্রাকচার শিখি। তখন আপনি হয়তোবা 15-20 দিন একটু ডেটা স্ট্রাকচারের উপর ফোকাস পড়ালেখা করলেন। তখন হয়তোবা আপনি 50%-এর মতো প্রবলেম সলভিং করতেছেন, 50% মতো ওয়েব ডেভেলপমেন্ট করতেছেন। ওই 2 সপ্তাহ আপনার ওয়েব ডেভেলপমেন্টের চিন্তাটা একটু কম, হয়তোবা প্রবলেম সলভিং এর চিন্তাটা একটু বেশি।
বাট একটা টাইমে একটা স্টেবল পর্যায়ে আপনাকে যেতে হবে। তখন আমি মনে করি যে 25% হচ্ছে স্টেবল সিচুয়েশনে, যখন আপনি হয়তো বা জব করতেছেন বা পড়ালেখা করতেছেন, ওয়েব ডেভেলপমেন্টও করতেছেন, প্রবলেম সলভিং ও করতেছেন, আপনি 2-4টা স্ট্যাক ওভারফ্লোর আর্টিকেল পড়লে বুঝতেছেন, মিডিয়ামের আর্টিকেল পড়লে বুঝতেছেন, তখন আপনার হয়তো বা 25% টাইম আপনার যদি প্রবলেম সলভিং এ ইনভেস্ট করেন তাহলে এটা একটা গুড ডিল। যদিও আমি 25% বলতেছি, বাট এটা খুবই ডিফিকাল্ট 25% মেনটেন করা। আমি নিজেও পারি না, অনেকেই পারে না। আর আমরা সবাই এখনো প্রতিনিয়ত নতুন ডেটা স্ট্রাকচার শিখছি, এটা কোনোদিন শেষ হবে না, নতুন নতুন জিনিস আসতে থাকবে। সো দেয়ার দ্যাট আর কি, এটা আপনার ব্যালেন্স করতে হবে। আপনার যদি মনে হয় যে আপনি একটা নেক্সট একটা ইন্টারভিউ ফেস করতেছেন, যে হচ্ছে আপনার 2 সপ্তাহ পরে একটা ইন্টারভিউ আছে, এই নেক্সট 2 সপ্তাহ কিন্তু আপনার প্রচুর প্রবলেম সলভিং এবং ডেটা স্ট্রাকচার প্র্যাকটিস করা উচিত। তখন হয়তো বা আপনি সেটাকে 80% উঠায় ফেলতে পারেন, রাইট? বাট ধরেন আপনার সামনে কোনো ইন্টারভিউ নাই, আপনি কমফোর্টেবল, আপনি 25% ইজ এ গুড এনাফ রেশিও। ওকে, এইখানে যদি আমি বলি ফ্রেশারদের জন্য উপায় কি? তো আমরা আশা করি যে এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা করেছি, আজকের আলোচনাটা কিন্তু একেবারেই খুবই হাইলি টেকনিক্যাল কোনো আলোচনাই আমরা করছি না, যাতে করে একেবারেই যারা নতুন আছে, যে বিষয়টার সাথে সবেমাত্র ইন্ট্রোডিউস হয়েছে বা বিষয়টা কি জানতে চাচ্ছে, আশা করি যে এই যে কিউএনএ গুলা, কোশ্চেন আনসার যে সেশনগুলো থাকে, যেই প্রশ্নগুলো সার্চ করতে গিয়ে হয়তো বা দেখা যাবে আপনার সপ্তাহের পর সপ্তাহ চলে গেছে, বা কোনো কারণে এই তথ্যগুলো পেতেই হয়তোবা মাসের পর মাসও আপনার চলে যেতে পারে, হয়তোবা আপনি 1 মাস 1.5 মাস না বুঝেই ধরেন ডানে বামে শুধু তাকালেন। আজকের এই লাইভ থেকে আশা করি যে ওই 1 মাসের সময়টা আপনার এখন আমাদের লাইভটা যদি 40 মিনিট হয় তাহলে 40 মিনিটে কমে আসলো। এখান থেকে আপনার কনফিউশন গুলো টোটালি ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং আপনি খুব ভালোভাবে বলবো যে একটা ফ্রেশ মাইন্ডসেট নিয়ে এখানে বসতে পারতেছেন। এখন আমরা নিচের দিকে একটু খালি চলে আসি। একদম এমডি আরিফুল ইসলাম ভাই একটা প্রশ্ন করেছেন, মান 7 ব্যাচে আমরা ডিএসএ ক্লাস কতগুলো করব? আমরা মার্নেসটাকে যখন জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি তখন অবশ্যই নরজিরপ্পল একটা সার্টেন স্টেজ থেকে ডিএস এর উপরে ক্লাস শুরু করে, প্রবলেম সলভিং এর উপরে ক্লাস শুরু করে, এবং দ্যাট ইজ ভেরি ব্লেসিং দ্যাট একমাত্র এডটেক প্রতিষ্ঠান ওস্তাদ, আমি বলবো যাদেরই শুধুমাত্র নিজস্ব প্ল্যাটফর্ম আছে এই স্পেশালি ডিএস এর উপরে আপনাকে টেক কেয়ার করার জন্য, এবং আপনার প্রবলেম সলভিং অ্যাবিলিটি বলেন, প্রোগ্রামিং স্কিল বাড়ানো বলেন, এইটার নিজস্ব প্ল্যাটফর্ম বাংলাদেশে একটাই প্রতিষ্ঠান ওস্তাদ, তাদেরই শুধু আছে, এটা আর কারো কাছে নাই। এবং কেউই এই বিষয়টার উপরে আমি বলবো যে ইন্ডাস্ট্রিতে অনেক কথা বলেছে, ফেসবুক লাইভে এসে অনেক কথা বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি মনের দুঃখ নিয়ে বলি, কাজের কাজটা করে নাই। দেখায় দিছে বিগিনারদেরকে লিড কোড, দেখায় দিছে বিগিনারদেরকে হ্যাকার র্যাঙ্ক, কিন্তু লিড কোডে যাওয়ার জন্য আমি যদি বলি যারা একেবারে বিগিনার, কেবল সবেমাত্র প্রোগ্রামিংটা শিখছে, তাদের কাছে লিড কোডের ভেরি ইজি প্রবলেমটাও কিন্তু ইজি না, তাদের কাছে হ্যাকার র্যাঙ্কের ইজি প্রবলেমটা আসলে ইজি না। এখন আমি আমার বিগিনার লার্নারকে পুকুরে সাঁতার কাটানো শেখালাম না, আমি তাকে সুইমিং পুলেও সাঁতার কাটানো শেখালাম না, আমি নিয়ে গিয়ে তাকে হচ্ছে সাগরে নিক্ষেপ করে বললাম যে এইবার তুমি সাঁতার কাটো। সো এই জায়গাতে গিয়ে আসলে এই পর্যন্ত প্রোগ্রামিং রিলেটেড বা ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড এই ধরনের যে কোর্স, এইরকম কোর্স বহু প্রতিষ্ঠান পরিচালনা করে আসছে, এখনো পরিচালনা হচ্ছে। প্রবলেম সলভিং ডিএসএ নিয়ে অনেকেই কথা বলছে, কিন্তু যে অ্যাকচুয়াল বিগিনারদের জন্য, আমি বলবো অ্যাকচুয়াল বিগিনারদের জন্য যেই স্টেপটা নেওয়া দরকার, নাম্বার 1 স্টেপ একটা বিগিনার প্ল্যাটফর্ম। যেরকম আপনারা রিসেন্টলি জানেন যে আমি নিজেও কিন্তু প্রবলেম সলভ করার জন্য এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য, যাতে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতেও এই প্রবলেম সলভিং ডিএস এর বিষয়গুলোর সঙ্গে কালচারের সঙ্গে যুক্ত হতে পারেন, এজন্য ক্যাপ্টেন বাইনারি নামে নতুন একটা অ্যাপ্লিকেশন কিন্তু আমি নিজেও ওপেন করেছি, এবং সেখানে আপনারা দেখেছেন যে একেবারেই বিগিনারদের জন্য ওখানে 40টা প্রবলেম সেট করা আছে, যেখানে হয় কি একটা প্রবলেম সলভ করার মাধ্যমে সে একটা ফাংশন ডিক্লেয়ার করা থেকে শুরু করে, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা থেকে শুরু করে, ছোট্ট একটা গ্রেডের হিসাব করা, একটা শতকরার হিসাব করা থেকে শুরু করে একদম ছোট ছোট যেই জিনিসগুলো বিগিনিং লেভেলে আমি বলবো যে গ্রো করা দরকার, সেই জিনিসগুলো সেখানে তার গ্রাজুয়ালি গ্রো হচ্ছে। এবং সামনের দিকে আমি করবো কি 40টা প্রবলেম অলরেডি সেট করে ফেলছি একেবারে বিগিনারদের জন্য, যে সে কি করবে, একটা স্ট্রিং ডিক্লেয়ার করা শুরু করবে। আমার কিন্তু প্রবলেম সলভিং এর শুরুটাই হচ্ছে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা থেকে শুরু করে, একটা ডেটা টাইপ ডিক্লেয়ার করা থেকে শুরু করে, একদম জানে ওইখান থেকে শুরু করতে পারে। এই স্টেপটা কিন্তু আমি এই পুরো প্ল্যাটফর্মটা রেডি করতে আমার পুরো 1 বছর সময় চলে গেছে,
এখন প্রবলেম সেট করা শুরু হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ এখানে প্রায় 550-রও বেশি লার্নার ইতিমধ্যে প্র্যাকটিস করা শুরু করছে এবং অলরেডি আমি গত সপ্তাহ খানিকের মধ্যে প্রায় 5000 এক্সিকিউশন পেয়েছি আমি। তাহলে দেখেন বিগিনারদের এই জায়গাটা কি পরিমাণ কাজে লাগছে। এবং এই ডিএস এর উপরে, প্রবলেম সলভিং এর উপরে নিজস্ব প্ল্যাটফর্ম থাকাটা এই কারণেই জরুরি, কারণ আমি আমার লার্নারদের স্টেজ বুঝে বা আমার লার্নারদের যে ক্যাপাবিলিটি বা আমার লার্নারদেরকে কোথায় থেকে উঠিয়ে নিয়ে আসা উচিত সেই যে স্কোপটা বুঝে আমি করতে পারতেছি কি আমার লার্নারদেরকে তুলে নিয়ে আসার জন্য বা আমার লার্নারদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আমি কিন্তু সেখানে কাস্টমাইজ প্রবলেম সেট করতে পারতেছি। কিন্তু আমি যদি আজকে লিড করে গিয়ে বলি যে ভাই তুমি আমাকে হচ্ছে আমার লার্নারটা তো খুবই বিগিনার, তাদের জন্য তুমি এই প্রবলেমটা সেট করে দাও, লিড করতে আমাকে সেট করে দিবে না, 11 র্যাঙ্ক তো আমাকে সেটা সেট করে দিবে না। সো আমার লার্নারদের জন্য কি দরকার, আমার একটা কাস্টমাইজ প্রবলেম সেট দরকার, যেন আমার লার্নারদেরকে আমি সেখানে একটা কাস্টমাইজ সুবিধা দিতে পারি। এবং সেই সাথে যেটা দরকার সেটা হচ্ছে এইটার জন্য ডেডিকেটেড একজন ইনস্ট্রাক্টর দরকার। আমি এ পর্যন্ত অন্য কোনো প্ল্যাটফর্মে একেবারেই ডেডিকেটেডলি ডিএসএই নিয়েই প্রতিনিয়ত কাজ করছে বা প্রবলেম সলভিং নিয়ে প্রতিনিয়ত কাজ করছে আমার এ পর্যন্ত চোখে পড়ে নাই। সেজন্য অবশ্যই ওস্তাদকে এখানে আমি একটা অবশ্যই ধন্যবাদ দিব। অনেকে ধন্যবাদ হয়তো বা দিবে না, ধন্যবাদ না দেওয়ার পেছনে কারণ হচ্ছে যে ওস্তাদের তো কোর্স আছে। সো ওস্তাদকে যে আমি পাবলিকলি ধন্যবাদ দিই তাহলে কি হচ্ছে, ওস্তাদের একটা ফ্রি ফ্রি মার্কেটিং হয়ে যাচ্ছে, এখানে একটা মানুষের সেন্স কাজ করে। তো এই জায়গায় আমি বলবো এই মুহূর্তে বাংলাদেশে যতগুলো এডটেক প্রতিষ্ঠান আছে যারা আসলে সফটওয়্যার রিলেটেড যে বা টেকনোলজিক্যাল যে কোর্সগুলো পরিচালনা করছে, সেখানে আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত ওস্তাদ হচ্ছে সব থেকে ওয়েল ইকুইপড মিনস আপনি যুদ্ধে যাবেন, যুদ্ধে গেলে আপনাকে অবশ্যই ঢাল তরোয়াল বন্দুক তারপরে নিয়েই তো যুদ্ধে যেতে হবে, নাকি আপনাকে আমি খালি হাতে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেবো। এখন প্রয়োজন হচ্ছে আমি যদি জাস্ট খালি হাতে আমার হাত পা নিয়ে যুদ্ধের ময়দানে যাই তাহলে কি আমি যুদ্ধ করতে পারবো না, যুদ্ধ শিখতে পারবো, কিছুই করতে পারবো না। তো স্টাডির জন্য স্টাডি মেটেরিয়াল এবং স্টাডি প্ল্যাটফর্ম এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং অলরেডি কোড মামার যে প্ল্যাটফর্মটা এটা তো আমাদের 1.5 বছরেরও বেশি সময় ধরে অলরেডি আমরা এটা রান করছি। ক্যাপ্টেন বাইনারি আমাদের চলে এসেছে, এটাও কিন্তু আমরা করছি কি একেবারেই বিগিনারদের জন্য যেই জায়গাতে, কারণ এখানে একটা জিনিস লার্নারদেরকে বুঝতে হবে যে আমরা কেউই ইউরোপ আমেরিকার কালচারে বড় হইনি, আমরা বাংলাদেশের দেশীয় কালচারে বড় হয়েছি, যেখানে ইন্টারমিডিয়েট পর্যন্ত মানে ক্লাস 12 ক্লাস পর্যন্ত আমি যদি বলি অ্যাকচুয়ালি এফেক্টিভ কোনো প্রোগ্রামিংই শিখি না আমরা। বাংলাদেশের যে এডুকেশন সিস্টেম, হ্যাঁ আইসিটি একটা সাবজেক্ট আছে, আইসিটি একটা সাবজেক্ট ইন্টারমিডিয়েটে আছে, সেখানে কিন্তু সি প্রোগ্রামিং আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি বলি অ্যাক্টিভলি প্রোগ্রামিং শেখার যে বিষয়টা এটা 12 ক্লাস পর্যন্ত, ক্লাস 1 থেকে 12 ক্লাস, চিন্তা করা যায় 12 বছরের যে আমাদের দীর্ঘ শিক্ষা জীবন, এই শিক্ষা জীবনে অ্যাক্টিভলি প্রোগ্রামিংটা আসলে আমরা কোনো ক্লাসে একাডেমিক ভাবেও শিখি না, কোথাও শিখি না। সো আমাদের এই তুলনা দেই তাহলে তো হবে না। বাংলাদেশি কালচারের জন্য, বাংলাদেশের লার্নারদের জন্য আমাদেরকে করতে হবে কি বাংলাদেশি পদ্ধতি অনুসরণ করতে হবে। এখন আমি যদি বাংলাদেশের স্কুলে নিয়ে এসে হুট করে একটা জাপানি শিক্ষা ব্যবস্থা নিয়ে এসে আমি সেট করি তাহলে ওইটা কি বাংলাদেশিদের জন্য ইফেক্টিভ হবে না, কারণ আমরা তো ওই রকম কালচারে বড় হইনি। তো এখানে ডিএসএ শেখার যে ওয়েগুলা, প্রবলেম সলভিং শেখার যে ওয়েগুলা, প্রোগ্রামিং স্কিল বাড়ানোর যে ওয়েগুলা বা যেই পন্থাগুলো, সেগুলোকে আমি কখনোই এরকমটা মনে করি না যে ছেলেটা হচ্ছে ইউরোপ আমেরিকার একটা ভালো শিক্ষা ব্যবস্থায় গ্রো করছে বা সিলিকন ভ্যালিতে যে ছেলেটা আছে কিংবা ক্যালিফোর্নিয়াতে যে ছেলেটা আছে তাদের যে শিক্ষা ব্যবস্থা বা তাদের যে ইকুইপমেন্ট, আমি যদি সেটার সঙ্গে তুলনা করে এখন সেই থিওরি নিয়ে এসে আমার বাংলাদেশি লার্নারদের উপরে অ্যাপ্লাই করি, থেকে বেটার হবে যে আমার লার্নারদের প্রবলেমটা কোথায়, তাদের সমস্যাটা কোথায়, তাদের স্কিল লেভেলটা কোথায়, সেইটাকে জাজ করে যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি হবে, সেটা বেশি ইফেক্টিভ হবে। জাস্ট লাইক এ ওষুধের মতো, করোনার টিকার মতো, যে এক এক দেশে এক একটা বেশি ইফেক্টিভ হচ্ছে। তো এখানে বিষয়টা ঠিক এরকমই। এবং এজন্য ওই যে একটু আগেই বললাম যে ওস্তাদকে কংগ্রাচুলেশন দিবে না, কেউই দেবে না, কারণ এখানে বিষয়টা কি যে ওস্তাদের তো কোর্স আছে, সো ওস্তাদ যতই ভালো কাজ করুক এখানে কংগ্রাচুলেশন দেওয়া যাবে না বা এই জিনিসটা পাবলিকলি বলাও যাবে না যে ওস্তাদ ওয়েল ইকুইপড বা ওস্তাদের একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করার জন্য যত ধরনের স্টাডি ম্যাটেরিয়াল দরকার, যত ধরনের প্রস্তুতি দরকার, প্ল্যাটফর্ম দরকার, সফটওয়্যার দরকার, এইগুলোকে ম্যানেজ করার জন্য যা যা দরকার ওস্তাদ অলরেডি এভরিথিং হ্যাভ। এটা কেউ দিবে না, এটা আমি সম্মুখে দিচ্ছি। আজকে যদি আমার এই লাইভের পাশে ওস্তাদের লোগো না থাকতো তারপরেও আমি ওস্তাদকে এটা দিতাম।
এখানে ওস্তাদের লোগো আছে বা আমি ওস্তাদের ক্লাস নিচ্ছি দেখে যে আমি বলছি তা কিন্তু না। যদি না থাকতো তারপরেও আমি হয়তোবা এটা বলতাম, অবশ্যই বলতাম, কিন্তু আর কারো মুখে আপনি এটা শুনবেন না, বলবেও না। কেন বলবে না? ওস্তাদের কোর্স আছে, ওস্তাদকে পরিচিতি দেওয়া যাবে না। এখানে কিন্তু একটা বিশাল একটা টার্ম। এজন্য দেশীয় আমি বলবো যে পরিকল্পনায় আমরা যে এই যে একটা প্ল্যাটফর্ম রান করছি, যেটা আমি বলবো যে হাই কম্পিটিশনাল একটা প্ল্যাটফর্ম, যেটার পেছনে আমাদের মেধা আছে, পরিশ্রম আছে, যেটার পেছনে নওরোজ অনেকদিন ধরে ডেডিকেটেডলি কাজ করছে, তারপরেও এটা বলার কেউ নাই, এটা বলার কেউই নাই। এবং এখানে আজকে লাইভে আপনাদের পার্টিসিপেন্টের সংখ্যাও অনেক কম, কেননা ঈদের প্রস্তুতি নিচ্ছেন অনেকে আপনারা, আমি নিজেও ঈদের প্রস্তুতি নিচ্ছি। তো যাই হোক, আমাদের এই ভিডিওটা তো লাইভে থেকে যাবে। আচ্ছা ইরব, আমি যদি আরেকটা প্রশ্ন নিয়ে নেই, আমাদের ইউটিউব থেকে একটা প্রশ্ন এসেছে। যেরকম আমি আরেকটা ছোট্ট উদাহরণ দেই, যদি আমি এই যে ক্যাপ্টেন বাইনারি আমি যেটা করলাম, হ্যাঁ, এটা নিয়ে খুব অল্প সংখ্যক মানুষই আছে যারা আসলে আমাকে ফিডব্যাক দিবে বা যারা এইটাকে হাইলাইট করবে, আর কেউই করবে না। ভাই আমরা তো কোড মামা লার্নারদেরকে ফ্রিতেও প্র্যাকটিস করতে দিয়েছি, অবশ্যই দিয়েছি। এখানে ফ্রি অপশন আছে, আপনাকে যে সবসময় এসে কোর্সে এনরোল করেই করতে হবে বিষয়টা তো এরকম না। এবং আমরা সামনের দিকে চেষ্টা করতেছি যে প্রবলেম সলভিং এর বিষয়টাকে শুধুমাত্র থিওরির ভেতরে আবদ্ধ না রেখে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন প্রজেক্ট আকারে এটাকে নিয়ে আসার। তাতে করে হবে কি, একজন লার্নার সে একটা স্পেসিফিক প্রজেক্টের লেভেল ডিজার্ভ করে কিনা, সে আমি যদি একজন লার্নারকে বলি যে আপনি একটা ভাই ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করতে পারবেন কিনা, তার ওই পরিমাণ প্রোগ্রামিং স্কিল আছে কিনা। এখন একটা ইনভেন্টরি ডেভেলপ করার জন্য বা ধরেন একটা কি বলবো একটা ই কমার্স অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য তার প্রোগ্রামিং স্কিল ওই লেভেলটাকে যায় কিনা বা ওইটা ডিজার্ভ করে কিনা, এটা জাজ করার জন্য আমার প্রজেক্ট বেসিস, আমার ক্যাপ্টেন বাইনারিতে আমি প্রজেক্ট বেসিস প্রবলেম সেট করব যে ভাই তুমি একটা ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম যদি বানাতে চাও তাহলে দেখো তোমার ডেটা স্ট্রাকচারের, অ্যালগরিদমের এবং প্রোগ্রামিং স্কিলের স্পেসিফিক এই জিনিসগুলো লাগে। এবং ওখানে আমি ঠিক ওই রকম করে প্রবলেমগুলো সেট করা অলরেডি শুরু করে দিয়েছি। যে কেউ যদি আমার হচ্ছে একটা ইয়াতে যায়, একটা প্রোডাক্ট ম্যানেজমেন্টে যায়, তাহলে কি করতে হবে? ওই প্রোডাক্টের এরে নিয়ে কাজ করতে হবে, তাকে ওই প্রোডাক্টের ডিসকাউন্ট ক্যালকুলেশন করতে হবে, ওই প্রোডাক্ট অ্যাড টু কার্ট করলে ক্যালকুলেশন করতে হবে, চেক আউট করলে ক্যালকুলেশন করতে হবে, ইনভয়েস করলে ক্যালকুলেশন হবে। এখন এগুলোর কোনোটাই তো আসলে প্রবলেম সলভিং এর বাইরে কোনো কিছু না। আমরা প্রতিদিন যে কাজগুলো করি, কেউ যদি একটা টু ডু অ্যাপ্লিকেশনও বানায়, সেটার ভিতরেও কিন্তু প্রবলেম সলভিং এর বিষয় আছে, সেইটার ভিতরেও ডিএস এর বিষয় আছে। সেই বিষয়গুলোকে যদি আমরা এরকম প্রজেক্ট ভিত্তিক নিয়ে আসি, তখন হবে কি আমাদের লার্নারদের যে প্র্যাকটিক্যাল মাইন্ডসেট, এই প্র্যাকটিক্যাল মাইন্ডসেটটা আরো অনেক উপরের দিকে চলে যাবে। এবং এই জায়গায় গিয়ে যদি আমি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে ইউরোপ আমেরিকার সিলিকন ভ্যালির স্টাইলকে নিয়ে এসে এখানে আমি দেই, হবে না। সেটাই, আমাদের বাচ্চাদেরকে আমাদের মতো করে বড় করতে হবে, এবং আমাদের এই যে আমরা বাংলা ভাষায় কেন কথা বলছি আজকে, আমি যদি আজকে এখন অনেক কঠিন ইংরেজি বলতাম, এই যে নওরোজ একদম শুরুতেই ডিএস এর একটা সুন্দর সংজ্ঞা দিল যে হচ্ছে আপনার মানি ব্যাগে টাকার সঙ্গে তুলনা করেন, 20 টাকার নোটটা আগে বের করেন, পারেন নোটটা পরে রাখেন। তাহলে এইভাবে যদি আমরা আমাদের মতো করে যদি উদাহরণ সৃষ্টি করতে না পারি, তাহলে ডিএসএ, প্রবলেম সলভিং কিংবা প্রোগ্রামিং স্কিল ডেভেলপমেন্ট এগুলো শুধু না গল্পই থেকে যাবে, কিন্তু বাস্তবে এগুলোর কোনো, আমি বলবো যে এগুলোর কোনো এক্সিকিউশন থাকবে না। তো ইনশাল্লাহ আমরা এটাকে কন্টিনিউ করবো এবং সামনের দিকে এরকম একটা লেভেলে নিয়ে যাব যাতে ডিএসএ বা প্রবলেম সলভিং এই কথাগুলো শুনলে কারো যেন কোনো ভয় না কাজ করে। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই। আপনাদের যাদের প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করে ফেলতে পারেন। আমি নওরোজ ইরব পলকে আরেকটা প্রশ্ন করব যে একজন লার্নার সে মার্নেস্ট্যাকের কোর্স করতেছে, এখন মার্নেস্ট্যাকের কোর্সের ভিতরে তো সে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখে, এটা তার একটা টাইমলাইনে সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শেখে, একটা টাইমলাইনে সে করে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা প্র্যাকটিস করে কোন একটা ছোটখাটো প্র্যাকটিস প্রজেক্ট করে, এবং আমরা কিন্তু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্টও করাই। আবার আপনি হচ্ছেন ডিএস এর স্পেসিফিক বিষয়গুলা এবং কোড মামাতে স্পেসিফিক প্রবলেমগুলো আপনি সলভ করাচ্ছেন। এখানে আমাদের এই পুরো কোর্সের ভিতরে এই প্রবলেম সলভিং অ্যাবিলিটিটা আমাদের লার্নারদের কতগুলো ওয়েতে তৈরি হতে পারে, মানে কতগুলো ওয়েতে আমাদের
প্রোগ্রামিং স্কিলটা বা ডিএস এর বিষয়গুলা, মানে এখানে তো অনেকগুলো আমাদের টাইম স্লট, আমরা যদি বলি আমাদের শাখা প্রশাখা, কোন কোন শাখা প্রশাখায় এই জিনিসগুলো ধীরে 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 লার্নারদেরকে মানে গ্রো করবে? ওকে, আমি যদি হচ্ছে পুরো টাইমলাইনের কথা চিন্তা করি, আপনি কি শুধু মাইন্ডস্ট্যাক স্পেসিফিক বলবো নাকি? শুধু যদি আমরা মার্নেসটাকে স্পেসিফিক বলি তাহলে একটার উদাহরণ দিলে হবে কি সবাই বাকির জন্য বুঝে যাবে। রাইট, ওকে, যদি মাইন্ডস্ট্যাক স্পেসিফিক বলি তাহলে হচ্ছে প্রথম 6-7 উইকের মতো আমরা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসটা করছি, যেখানে আমরা ল্যাঙ্গুয়েজের উপর আমাদের দক্ষতাটা শক্ত করতেছি। কারণ যদি আমরা ল্যাঙ্গুয়েজটা না জানি তাহলে আমরা বিভিন্ন ডিফিকাল্ট সিচুয়েশনে পড়লে সেটা কোড লিখে বের হতে পারবো না। ডিবাগিং যদি না করতে পারি তাহলে প্রবলেম সলভিং শেখাটা খুব একটা ইফেক্টিভ হবে না। তো সে কারণে আমরা প্রথম 6-7 উইক আমরা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের উপর কাজ করে যাচ্ছি। তারপর আমরা এর মধ্যে কিছু প্রজেক্টস করতেছি। তো আমাদের প্রজেক্টগুলো থেকে কিছু প্রবলেম সলভিং এবিলিটি আসবে, যেমন আমরা টু ডু অ্যাপ্লিকেশন বানাচ্ছি, আমরা শপিং কার্ট বানাচ্ছি, এগুলো তো খুবই কমন। আমরা ওয়েদার অ্যাপ্লিকেশন বানাচ্ছি, ওখানে আমরা হয়তো ওখানে খুবই কমন একটা জিনিস হচ্ছে যে সেলসিয়াস টু ফারেনহাইট কনভার্জন আসে। তারপর হচ্ছে ওখানে আমরা হিউমিডিটি কনভার্জনের কাজ টাজ করে আমরা হচ্ছে কিছুটা বেসিক প্রবলেম, ইমপ্লিমেন্টেশন প্রবলেম আমরা হচ্ছে শেখাচ্ছি। এটার পর আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা কোড মামা ইন্ট্রোডিউস করে দিচ্ছি, এবং প্রতি উইকে 3 থেকে 4টা প্রবলেম বা 2টা প্রবলেম কঠিন হলে আমরা তাদেরকে দিচ্ছি, যে হচ্ছে এই প্রবলেমগুলো আমরা প্র্যাকটিস করাচ্ছি। এবং প্রতি উইকে একটা করে কোড মামা ক্লাস হয়, কোড মামা কনসেপচুয়াল ক্লাস। সেই ক্লাসে আমরা সেই প্রবলেমগুলো নিয়ে ডিসকাশন করতেছি। এক একজন, তখন আমরা এটা এমন না যে ক্লাসের মধ্যে আমি এসে প্রবলেম সলভ করে দিয়ে চলে যাই। আমি ক্লাসের মধ্যে ঢুকে আমি আমার অ্যাপ্রোচটা বলি, বাকিরা তাদের অ্যাপ্রোচ বলে। কেউ কেউ হয়তো বা লাইব্রেরি ইউজ করে করতেছে, কেউ, তারপর আমি জিজ্ঞেস করতেছি লাইব্রেরির ভিতরে কিভাবে হয়েছে সেটা কি আমরা জানি। তারপর কেউ কেউ হয়তো বা দেখতেছি একদম বেসিক থেকে করার চেষ্টা করতেছে, কেউ হয়তো বা অন্য ল্যাঙ্গুয়েজেও ট্রাই করছে। আমরা একটা ভালো ডিসকাশন সেশন করছি, এবং প্রতি উইকেই আমরা হচ্ছে কিছুটা ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদমস, প্রবলেম সলভিং শিখতেছি। সেটার পাশাপাশি আমরা কিন্তু ডেভেলপমেন্টের প্রজেক্টসও করে যাচ্ছি, এবং আমাদের যে প্রবলেম সলভিং এর যে প্র্যাকটিসটা হচ্ছে সেই প্র্যাকটিসটা আমাদের প্রজেক্টসেও কাজে লাগতেছে। এবং সবচেয়ে বড় ইম্প্যাক্টটা কখন আসে, যখন আমাদের প্রজেক্টগুলো অলমোস্ট কমপ্লিট হয়ে যায়, কোর্সের শেষের দিকে চলে আসছি, কিন্তু আমরা অলরেডি 10-12 উইক প্রবলেম সলভিং প্র্যাকটিস করে আসছি, আমাদের মিনিমাম 30টার মতো প্রবলেম সলভ করা আছে। তো দেখা যায় কি যে আমরা যখন ইন্টারভিউ প্র্যাকটিসে যাই তখন ওখান থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন কমন পড়া শুরু করে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ হচ্ছে যে প্রবলেম সলভিং বা ইন্টারভিউ কোয়েশ্চেনের যে ব্যাপারগুলো সেগুলোর মধ্যে কিন্তু কিছু প্যাটার্ন পাওয়া যায়। তো আমরা যখন কিছু প্রবলেম সলভ করব তখন আমাদের ইন্টারভিউ অ্যাপ্রোচটা ইজি হবে, আবার সেই কমন প্যাটার্নগুলো আমরা যখন ডেভেলপমেন্ট করতে যাব সেখানেও পেয়ে যাব। তো এই হচ্ছে আমাদের একটা টোটাল টাইমলাইন। ওকে, আমরা আরেকটা ছোট করে প্রশ্ন, আমাদের একদম সবার লাস্ট কোশ্চেন, এই কোশ্চেনটা নিয়ে আমাদের আজকের সেশনটা আমরা শেষ করব। সেটা হচ্ছে মোহাম্মদ ইকবাল হোসেন ভাই ইউটিউব থেকে বলেছেন, ডিএসএ প্রবলেম সলভিং এর কথা তো বললেন, ইউটিউব, ওয়েবসাইট অনেক জায়গাতে আছে, আমাদের জন্য স্পেসিফিক প্লেস বা রিসোর্স শেয়ার করবেন। আর আপনাদের কোর্স সম্পর্কেও জানা আছে, তবে নিজের থেকে খুঁটিনাটি দেখার জন্য। আচ্ছা, এইখানে অ্যাকচুয়াল প্রশ্নটা ঠিক কোন জায়গায়? আচ্ছা, এখানে যদি ইকবাল ভাইয়ের প্রশ্নটাকে আমরা এইভাবে দুভাগে ভাগ করি, সেটা হচ্ছে আমরা আমাদের লার্নারদেরকে স্পেসিফিক ভাবে ডিএসএ তে কি কি শেখাই, প্রবলেম যখন সলভ করাই তখন কি ধরনের প্রবলেমগুলো সলভ করাই, এটা যদি আমরা শেয়ার করি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অলরেডি মোহাম্মদ ইকবাল হোসেন ভাই আপনি জেনে গেছেন যে আমাদের কোর্সের সঙ্গেই, প্রত্যেকটা কোর্সের সাথেই আমাদের শুধুমাত্র মার্নেস্ট্যাক কোর্স না, আমাদের ফ্লাটার থেকে শুরু করে পিএইচপি, লারাভেল ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে পাইথন থেকে শুরু করে ক্র্যাকিং কোডিং ইন্টারভিউ থেকে শুরু করে ওস্তাদের প্ল্যাটফর্মে যতগুলো ওয়েব ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, অর্থাৎ টেক রিলেটেড যতগুলো কোর্স এখানে পরিচালনা করা হয়, যেগুলোতে প্রোগ্রামিং আছে, সেখানে প্রত্যেকটা জায়গাতেই আমরা স্পেশালি ডিএসএ এবং প্রবলেম সলভিং এর উপরে কিন্তু স্পেশালি প্রতি সপ্তাহে আমরা একটা করে সেশন রাখি, এবং নওরোজ ইরাপ্পল একটু আগেই সেটা বললেন। তারপরে যদি আমরা স্পেসিফিক করে বলি যে আমরা ডেটা স্ট্রাকচারের কি কি বিষয় লার্নারদেরকে শেখাই বা শেয়ার করি লার্নারদের সাথে, এটা একটা। আর হচ্ছে অলরেডি তো আমরা জেনেই গেছি যে আমাদের কোর্সের ভিতরে এর কার্যক্রমগুলো কিভাবে হয়। আমরা যদি স্পেসিফিক ভাবে বলি যে ডিএস এর ভিতরে এই যে প্রতি সপ্তাহে একটা করে সেশন হয়, এই সেশনে লার্নারদেরকে ওভারঅল কোর্সের জার্নিতে কি কি শেখানো হয়? আচ্ছা, তো আমি একটু হচ্ছে অন্য একটা কোয়েশ্চেনের এই জিনিসটা একটু বলে নিই। সেটা হচ্ছে আপনি যখন কোয়েশ্চেনটা পড়লেন,
আপনি যে একজন প্রবলেম সলভার সেটা একটু প্রমাণ হয়ে গেছে। কোয়েশ্চেনটা বড়, আপনি কি করলেন সেটাকে 2 ভাগে ভাগ করলেন। 2টা ভাগ করে আমরা 2টা রাইট। কোয়েশ্চেনের অ্যান্সার দেব, তাহলে কিন্তু চলে আসবে। এইটা হচ্ছে প্রবলেম সলভিং এর সবচেয়ে বড় প্রিন্সিপাল, যে আমরা বড় প্রবলেমকে ছোট ছোট প্রবলেমে ভাগ করব। সব সবগুলা ছোট ছোট প্রবলেম সলভ করলে বড়টা সলভ হয়ে যাবে। তো আমি যদি আসল কোয়েশ্চেনটা আসি, যে আমরা হচ্ছে কি কি জিনিস নিয়ে শেখানো হয়, তো প্রথম শেখার বিষয় হচ্ছে কোড মামা শুরু হওয়ার আগেই যেটা হয় সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস। আচ্ছা, এরপর আমি কোড মামার ভিতর থেকে শুরু করি। তো কোড মামার প্রথম 2-3 উইকের মেইন কারিকুলামই হচ্ছে যে আপনাদেরকে হচ্ছে প্রবলেম সলভিং জিনিসটা কিভাবে করে, ইনপুট কিভাবে নেয়, প্রবলেম সলভিং সাবমিশন কিভাবে করে, কোয়েশ্চেনটা ভালো মতো পড়া কেন জরুরি, কোয়েশ্চেনের কোথায় কি থাকে, এবং সেটা লিখে সলভ করে কিভাবে বের হতে হয়, টেস্ট কেস জিনিসটা কি। অনেকে চিন্তা করে যে হচ্ছে আচ্ছা এখানে 2টা ইনপুট দেওয়া আছে, এই 2টা সলভ করলেই বোধহয় হবে না। এখানে এমন একটা প্রোগ্রামিং করে এমন একটা সলিউশন দিতে হবে যাতে যে কোনো ইনপুটের জন্য কাজ করে। ঠিক আছে? তো এই জিনিসগুলো আমরা প্রথম 3-4 উইক প্র্যাকটিস করি। তারপর আমরা হচ্ছে আস্তে ধীরে ডেটা স্ট্রাকচারস এন্ড অ্যালগরিদমস এ ঢুকি। সেখানে আমাদের কিছু কমন জিনিস অবশ্যই শেখা লাগে। যেমন অ্যারে তো অবশ্যই শেখানো প্রয়োজন পড়ে না, কারণ সেটা আমি ল্যাঙ্গুয়েজ থেকে শিখে আসছি। ইফ এলস লুপ এগুলো শিখে আসছি। এটা ছাড়া আমরা কি কি শিখি? আমরা স্ট্যাক শিখি, আমরা কিউ শিখি, আমরা প্রায়োরিটি কিউ শিখি, আমরা অ্যালগরিদমস এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সর্টিং এবং সার্চিং, এই দুটা মাস্ট। এটা ছাড়া আমরা ম্যাপ শিখি, সেট শিখি, এই কিছু এই ডেটা স্ট্রাকচারস এন্ড অ্যালগরিদমস গুলো শিখে আসি। এটা ছাড়াও আমরা হচ্ছে এই অ্যালগরিদমস এন্ড ডেটা স্ট্রাকচার গুলা কিন্তু শুধু শিখি তা না, কোড মামাতে হচ্ছে এই প্রবলেম গুলা এমন ভাবে সেট করা থাকে যাতে আমি এই ডেটা স্ট্রাকচারটা ইউজ করে সেটা সলভ করার চেষ্টা করি। তো অনেক সময় এমন হয় যে একটা কোয়েশ্চেন আছে, সেটার জন্য স্ট্যাকটা জানা প্রয়োজন। তো স্টুডেন্টরা অনেকক্ষণ ট্রাই করে, ধরেন 7 দিন টাইম থাকে, 7 দিন টাইমের মধ্যে প্রথম 6 দিন স্টুডেন্টরা ট্রাই করে মাথার চুল টুল ছিঁড়ে অবস্থা খারাপ, সার্চ দিয়েও বুঝতেছে না কি হচ্ছে। তারপর আমি ক্লাসে ঢুকে বলি এটা পারার জন্য আপনাদেরকে স্ট্যাক শেখা লাগবে। তো আমি যখন স্ট্যাকটা শিখাই দিলাম, তারপর যখন হচ্ছে স্ট্যাক দিয়ে সলভ করলাম, তখন তাদের কাছে মনে হলো আচ্ছা জিনিসটা তো খুব ইজি। তো ব্যাপারটা হচ্ছে যে ওইটা সলভ করার জন্য অবশ্যই আপনাকে স্ট্যাক শেখা লাগবে। ওইটা আপনি স্ট্যাক না শিখে সারাদিন ইনভেন্ট করলেও পারবেন না, ওখানে আবিষ্কার করার কিছু নাই। ওটার জন্য আপনাকে স্ট্যাকটা শিখতে হবে। আপনি যদি আবিষ্কার করেন, দিন শেষে দেখবেন ওটা আপনি স্ট্যাকই বানাইছেন। তো ব্যাপারটা হচ্ছে এইরকম। তো এই জিনিসগুলো আমরা হচ্ছে প্র্যাকটিস করি, এবং আমরা এছাড়া মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা একটা প্রোগ্রামিং করে একটা সলিউশন দিলাম, এই সলিউশনটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে, এটা কি ফাস্ট হয়েছে না স্লোই আছে, এটাকে কি আরো ফাস্ট করা যায়, এই জিনিসগুলো আমরা কিভাবে শিখবো। এটা টেকনিক্যাল টার্ম হচ্ছে টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি। এই দুইটা জিনিস হচ্ছে আমরা একটা আলাদা একটা ক্লাস দিয়ে সেটা সবাইকে বুঝাই দিই। তো আমরা তারপর প্রতি উইকেই সেই জিনিসটা নিয়ে ডিসকাশন করে থাকি। টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি একটু জটিল জিনিস, বাট আপনারা টার্মটা একটু জেনে রাখেন, যে একটা কোডকে ফাস্টার করার এবং মোর এফিশিয়েন্ট করার একটা টেকনিক হচ্ছে টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি। এই সবগুলো টপিক আমরা মোটামুটি কভার করি, যাতে একজন বিগিনারের মোটামুটি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে কোনো বাধা না থাকে। তারপর বাকি পাঁচটা যাতে সে নিজেই খুঁজে বের করতে পারে, হোপফুলি। আবিল ভাই। ওকে, থ্যাংক ইউ নওরোজ। আমরা আশা করি যে একেবারেই যারা ওয়েব ডেভেলপমেন্ট শুরু করছে কিংবা প্রোগ্রামিং শুরু করছে, আমাদের আজকের এই ডিসকাশন থেকে আমরা তাদেরকে বেশ কিছু মেসেজ দিতে পেরেছি, এবং একেবারে বিগিনিং লেভেলে যে কনফিউশনগুলো থাকে, কেননা কনফিউশন কিন্তু বিগিনারদেরই থাকে। যারা অলরেডি কিছুটা জার্নি চলে এসেছে বা ইন্টারমিডিয়েট লেভেলে চলে এসেছে, তাদের কিন্তু কনফিউশনগুলো থাকে না। তো দেখা যাচ্ছে যে আমরা যদি একেবারেই খুবই হাইলি টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে দেখা যাবে যে যারা অলরেডি জানে তারাই হয়তো বা বিষয়গুলো জানছে, কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে অনেক বেশি প্রশ্নও আসতেছে। কিন্তু যখনই বিগিনিং কনফিউশন গুলো নিয়ে কথা বলছি আমরা, তখন এখানে কিন্তু বিগিনাররা কি প্রশ্ন করবে বা কি জিজ্ঞেসটা কিন্তু কম আসতেছে। এই জন্য কমেন্টস বক্সে আমরা দেখতে পাচ্ছি কমেন্টস কম। বাট এখনই যদি আমি অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করি, সে হচ্ছে যেটা অলরেডি আমাদের লার্নাররা জানে, সে মার্নেসটাকে জার্নি কেমন হবে, বা সে আমি কিভাবে গিটহাব নিয়ে কাজ করতে পারি, বা হচ্ছে আমি জাভাস্ক্রিপ্টের মধ্যে কি কি শিখবো। তো সেখানে হচ্ছে কি অলরেডি যেহেতু জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অনেকে জানে, গিটহাব অনেকেই জানে, ওইখানে লটস অফ কোশ্চেন্স। কারণ মানুষ তখনই প্রশ্ন করে যখন হচ্ছে ওইটা সম্পর্কে কিছুটা আইডিয়া তার থাকে, রিলেট করতে পারে, রাইট। রাব্বিল ভাইয়ের হয়তো বা একটু প্রবলেম হচ্ছে।
বাট যখন এরকমটা হয় যে আমার ওই বিষয়টা একেবারেই আমার কাছে আজকে নতুন, বা দিস ইজ মাই ফার্স্ট থ্রাস্ট, তখন কিন্তু প্রশ্নটা কম থাকে। তো আমরা আশা করি যে সামনের দিনে আমরা ডিএসএ প্রোগ্রামিং স্কিল ডেভেলপমেন্টের এই বিষয়গুলো নিয়ে সামনে আরো আলোচনা করব। এতে করে আমাদের কমিউনিটিতে যারা আজকে বিগিনার আছে তারা সারা জীবন বিগিনার থাকবে না, সামনের দিকে ইনশাল্লাহ খুব সুন্দর একটা জার্নি তাদের জন্য অপেক্ষা করছে। তো থ্যাংক ইউ নওরোজ, দেখা হচ্ছে নেক্সট কোনো সেশনে, নেক্সট কোনো ডিসকাশনে। ধন্যবাদ নওরোজকে, সেই সাথে আমাকে এবং নওরোজকে যারা এতক্ষণ ধরে কষ্ট করে দেখছিলেন, ইউটিউব থেকে দেখছিলেন, ফেসবুক থেকে দেখছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আশা করি যারা একেবারেই বিগিনার রয়েছেন, টার্মগুলো কেবলমাত্র শুনেছেন, সামনের দিকে এগিয়ে যেতে চাচ্ছেন, তাদের জন্য আমাদের এই আজকের ডিসকাশনটা একটা গাইডলাইন হয়ে থাকবে। আল্লাহ হাফেজ।